তো সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির 0 to 1 ইলেকট্রনিক্স এর ক্লাস নাম্বার 17-তে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। আপনারা জানেন যে ট্রানজিস্টর বা বিজেটি দিয়ে বেশ কিছু অ্যাম্প্লিফায়ার তৈরি হয় বা গঠিত হয়, যার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। তো এছাড়াও ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার আছে, শুধু কারেন্ট অ্যাম্প্লিফায়ার আছে। তো যেটি আমাদের শিক্ষার মুখ্য বিষয়, পরীক্ষায় যেটি আসে সেটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। তো সেই পাওয়ার অ্যাম্প্লিফায়ারের আজকে কিছু অংশ আমরা শিখব। তো চলুন তাহলে দেখে নিই আজকের ক্লাসটি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস এ অ্যাম্প্লিফায়ার। এই জিনিসটা কি? আমরা নাম শুনেছি ক্লাস এ, ক্লাস বি, পুশ পুল অ্যাম্প্লিফায়ার, ক্লাস সি অ্যাম্প্লিফায়ার, ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার। এই বিষয়গুলো কি এটি আজকে আমরা শিখব। ক্লাস এ অ্যাম্প্লিফায়ার, ইটস আউটপুট কারেন্ট flows at the all time during the full cycle of input signal. Hence, the operating cycle is 360 degree. The Q point is biased at a level so that the output signal swings over 360 degree of cycle. এই কথাটা যারা নতুন দেখছেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আর যারা জানেন তারা তো জানেনই। তো যে কি বললো, আউ মাউ কতগুলা বলে দিল, তাই না? আসলে বিষয়টা খুব সোজা। আমরা আগে চিত্র এবং এটার অপারেশন শিখব, তারপরে এই কথাটা আপনাদেরকে বুঝিয়ে দিব। তখন দেখবেন খুব সহজ মনে হবে। এই হচ্ছে আপনার ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের চিত্র। অনেক প্রকার চিত্র আছে, এটাও এক প্রকারের চিত্র আর কি। তো এই চিত্রটাকে বলা হয় সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমার কাপল ক্লাস এ অ্যাম্প্লিফায়ার। কি বলেছি? সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমার কাপল ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের চিত্র। শুধু ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের চিত্র বললেও এটা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ট্রান্সফরমার কাপল ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের চিত্র বললেও এটা দিতে পারেন। সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমার কাপল ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের চিত্র বললেও এটা দিতে পারেন। সেই জন্য এই চিত্রটা এঁকেছি, যেন তিনোটা স্বার্থ রক্ষা হয়। এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এটা একটা ভোল্টেজ ডিভাইডার, তাই না? ট্রানজিস্টরের আমরা বিভিন্ন কনফিগারেশন দেখেছি। এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। এই ধরনের ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন দিয়ে একটা ট্রানজিস্টর আপনারা চিত্র আঁকবেন। ভোল্টেজ ডিভাইডার দিয়ে বায়াসিং দিবেন, ইনপুটের যে কালেক্টর রেজিস্টরটা ছিল ওই রেজিস্টরটা খুলে সেখানে একটা ট্রান্সফরমারের কয়েল, প্রাইমারি কয়েল এঁকে দিবেন। আর ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েল থেকে একটা লাউড স্পিকার, গান বাজাবো, লাউড স্পিকার দিয়ে দিবেন সংযোগ, ঠিক আছে? আর ইমিটারে রেজিস্টরটাকে এসি সাইকেলের সময় বাইপাস করার জন্য একটা বাইপাস ক্যাপাসিটর বা ইমিটার ক্যাপাসিটর আমরা প্যারালালে সংযোগ করে দিব ইমিটার রেজিস্টরের। এখন এটা কাজ কিভাবে করবে আমরা একটু দেখে নিই। মনে করেন ইনপুটে আমরা কি দিলাম, এই ধরনের অল্টারনেটিং বা এসি সিগন্যাল দিলাম। এসি সিগন্যাল দিলে আউটপুট কোথায়? এই যে এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় আউটপুট। এখন এই জায়গায় এই কালেক্টরের এই জায়গায় রেজিস্টার ছিল আগে, এখান দিয়ে আমরা ভি আউটপুট নিতাম, ঠিক আছে? সরি। তো এই জায়গাটায় এখন কি আছে? একটা ট্রান্সফরমারের প্রাইমারি আছে। এখন আপনারা বলবেন এটা কোন ট্রান্সফরমার? পাওয়ার ট্রান্সফরমার? না, কিন্তু এটা হচ্ছে অডিও ট্রান্সফরমার। আপনারা বাজারে এই ট্রান্সফরমার গুলো অবশ্য এখন দেখা যায় না, এখন নাই বললেই চলে আর কি। এক সময় যে রেডিও, যখন আপনারা রেডিও খুলবেন, টেলিভিশন খুলবেন, ছোট ছোট অনেকগুলো ট্রান্সফরমার দেখতে পান, এরকম ছোট ছোট, ঠিক আছে? আমরা আইএফটি অনেকে চিনি, আইএফটি আইএফটি দেখেছি। আইএফটি দেখতে একটু গুগলের সহযোগিতা নিই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এই যে এই ধরনের ছোট ছোট যে ট্রান্সফরমার গুলো আপনারা দেখতে পাচ্ছেন,
এগুলি হচ্ছে বেসিক্যালি অডিও ট্রান্সফর্মার। ঠিক আছে, আমরা যদি বলি এটা দেখা যাচ্ছে কি, আচ্ছা, আমি গুগলের ইয়াটা ব্রাইটনেসটা চেঞ্জ করে দিই। এগুলো হচ্ছে বেসিক্যালি অডিও ট্রান্সফর্মার। আপনারা বিভিন্ন ওই যে এই ধরনের ছোট ছোট অনেক কিছু, হ্যাঁ, আপনারা বিভিন্ন সার্কিট, ইলেকট্রনিক সার্কিটের মধ্যে দেখতে পাবেন আর কি। এই ধরনের ট্রান্সফর্মার গুলো বেসিক্যালি কি অডিও ট্রান্সফর্মার বলি আর কি। এটা পাওয়ার ট্রান্সফর্মার না, ঠিক আছে, এটা অডিও ট্রান্সফর্মার, এই যে এই জিনিসগুলো। আচ্ছা, আর সেম জিনিসটা আমরা যদি আইএফটি দেখাই, দেখা যায় এই বড় জিনিসটা আইএফটি। এটা আগে বিভিন্ন রেডিও টেডিওতে থাকতো, এই জায়গায় ঘুরিয়ে ফ্রিকোয়েন্সি সেট করা যেত। ঠিক আছে, এই ধরনের এই যে এই নবটা দিয়ে ঘুরানো হতো, এই নবটা আমরা চিত্রটা দেখি, এই যে এই নবটা দেখতেছেন এখানে ঘুরানো হতো। তো আইএফটি মানে যে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার। যে আমরা সুপার হেটারোটাইন রেডিও রিসিভার সম্পর্কে যারা পড়াশোনা করেছি ইলেকট্রনিক্স এর, এই সুপার হেটারোটাইন রেডিও রিসিভার কমিউনিকেশন সাবজেক্টে ছিল আমাদের, সেখানে আমরা দেখেছি যে 455 কিলো হার্টস এর একটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সির সাথে কি করে দিতে হয়, মডুলেশন করে দিতে হয়। এই যে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এটা কিভাবে তৈরি করে, এই ট্রান্সফর্মারটা সেখানে ব্যবহার করা হয়। বেসিক্যালি ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার বা আইএফটি বলা হয়। এইখান থেকে বেসিক্যালি সেটিংটা সেট করে দেওয়া যায় যে তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো কত হবে। তো এইভাবে এইগুলো দেখতে কিন্তু ট্রান্সফর্মারের মতো না, কিন্তু এটা কিন্তু ট্রান্সফর্মার। ঠিক আছে, তো ইলেকট্রনিক্সে এই ধরনের ছোট ছোট অনেকগুলো ট্রান্সফর্মার আমরা ব্যবহার করব। তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে ট্রান্সফর্মার বললেই শুধুমাত্র যে আমাদের পাওয়ার স্টেশনের পাওয়ার ট্রান্সফর্মার হবে, বিষয়টা কিন্তু এমন না। তো এখানে এই ধরনের অডিও ট্রান্সফর্মার ব্যবহার করে আমরা কি করব, একটা লাউড স্পিকার পরিচালনা করব। আর লাউড স্পিকারে সাউন্ডটা কিভাবে আসবে, আসবে এই ইনপুট সিগন্যালে এখানে অ্যাম্পলিফাই হবে। এই অ্যাম্পলিফাই হওয়ার প্রসেসটাই আমরা একটু দেখে নিব। তো প্রথমত যখন এদিক থেকে আপনার এই এসি সাইকেল আসবে, এটা এই এসিটা আমরা ধরে নেব খুব ছোট মান, মানে অনেক কম আর কি, তার ভোল্টেজ লেভেল, তার কারেন্ট সবকিছু অনেক ছোট কম। সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা বুঝবো হচ্ছে যে আমরা যে কথা বলি, এই কথাটা বলার সময় ভয়েসের যে পিক ভ্যালু, ভয়েস অ্যাম্পলিটিউডের যে পিক ভ্যালু, সেটা কত দূর যায়। আধা কিলোমিটার যায় জোরে চিল্লালে, কিন্তু আপনি যখন মাইক লাগিয়ে চিল্লান তখন সেটা 5-10 কিলোমিটার চলে যায়, তাই না? এই যে মাইকের মধ্যে যে সাউন্ডটাকে বা এই মাইক্রোফোনের মধ্যে, এই সরি, এই স্পিকারের মধ্যে যে সাউন্ডটাকে যে বড় করা হচ্ছে, ছোট সাউন্ডকে বড় করা হচ্ছে, এই বিষয়টাই হচ্ছে এইখানে আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের ইনপুটের যে অডিও সিগন্যাল সেটা হচ্ছে মানে খুব কম থাকে, ছোট থাকে। এই ছোট জিনিসটা যখন এই ট্রানজিস্টরের বেসে আসে, তখন বেসকে কি করে, অ্যাক্টিভ করে বা বেসকে সাপ্লাই করে, কারেন্ট সাপ্লাই দেয়, তাই না? এখান থেকে একটা কারেন্ট সাপ্লাই হয়, বেস কারেন্ট। তো বেস কারেন্ট হলে এদিক থেকে কালেক্টর কারেন্ট থেকে ইমিটারের দিকে একটা কারেন্ট ফ্লো হতে থাকে, যেহেতু এনপিএন ট্রানজিস্টর। তো এই যে কালেক্টর থেকে যে ইমিটারের দিকে যে কারেন্টটা ফ্লো হবে, এই কারেন্টটা তুলনামূলক বড় থাকবে না? কিভাবে? কারণ আমরা বিটা এর সূত্র জানি, বিটা, তাহলে বিটা যদি কথার কথা 100 হয়, বিটার মান হচ্ছে 100, তাহলে বেস কারেন্ট যদি কথার কথা, বেস কারেন্ট আইবির মান হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। বেস কারেন্ট, আচ্ছা আমরা একটু মিউট থাকবো। সোহেল আরমান মাইক্রোফোনটি মিউট রাখেন আর কি, হ্যাঁ, সোহেল আরমান। সরি স্যার। ওকে, তো বেস কারেন্টের মানটা কত, 10 মিলি যদি হয়, তাহলে কালেক্টর কারেন্টের মানটা কত হবে? অনেক বেশি হবে না? 100 টাইমস বিটা হবে না? 100 টাইমস যদি বিটা হয়, তাহলে সে মানটা কত, কততে গিয়ে দাঁড়ায়? তাহলে তার মানে অলমোস্ট হচ্ছে 1-2,
তাহলে হয় 1000 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এখানে কম বেস কারেন্ট, মানে সামান্য বেস কারেন্টের জন্য এখানে অনেক বেশি কারেন্ট কিন্তু কি হয়, ফ্লো হয়। কোথা দিয়ে? এই কালেক্টরের এখান দিয়ে। তো সেটা ট্রানজিস্টরের বিটার মানের উপর নির্ভর করে, যদিও ট্রানজিস্টরের বিটা ভ্যালু কত সেটার উপর নির্ভর করে। তা আমরা যেটি বলতে চাচ্ছিলাম যে এইখানে যদি কম মানের কোনো সিগন্যাল, সেটা যদি এটা এটা যদি আমরা কারেন্টের ওয়েভ ধরি, যে কম মানের কারেন্টও যদি আসে, সে কম মানের কারেন্ট যদি বেসে আঘাত করে, সাথে সাথে কালেক্টর দিয়ে কিন্তু বড় মানের কারেন্ট কিন্তু বের হয়। তো এই জিনিসটা আমাদের কারোর সন্দেহ থাকার কথা না। এরপরে আসেন যে এই যে অডিও ওয়েভটা পজিটিভ হাফ সাইকেল যখন এখানে আসে, পজিটিভ হাফ সাইকেল যখন আসে তখন এটা কাজ করবে, আবার নেগেটিভ হাফ সাইকেল যখন আসবে তখনও এটা কাজ করবে। ঠিক আছে? এখন এই বিষয়টা কেন হচ্ছে? কারণ এই ক্লাস এ অ্যাম্পলিফায়ারের এই বৈশিষ্ট্যটাই এরকম যে এটা পুরো সাইকেল জুড়ে কাজ করবে। এটাকে এমন ভাবে বায়াসিং করা থাকে যে এই লোক আসুক কিংবা না আসুক, এই দুইটা ভোল্টেজ দেওয়ার কারণে এই ট্রানজিস্টরটা অলওয়েজ অন থাকবে। মানে এই লোক যদি নাও থাকে, এইখানে ডিসি ভোল্টেজ দিয়ে দেওয়ার কারণে এখানে অলওয়েজ একটা বেস কারেন্ট আইবি থাকবে। তাহলে অলওয়েজ যদি বেস কারেন্ট আইবি থাকে, তাহলে ট্রানজিস্টর অলওয়েজ অন। তাহলে এবার ও যদি আসে বোনাস, ও আসলে পজিটিভ আসলেও অন, ও নেগেটিভ আসলেও অন। তার মানে এই সিগন্যালের উপরে এর অন অফ নির্ভর করে না, এই ট্রানজিস্টরটার অন অফ নির্ভর করে এই বায়াসিং ভোল্টেজের উপর। এটাই হচ্ছে ক্লাস এ অ্যাম্পলিফায়ারের মূল বিশেষত্ব। তাহলে বায়াসিং ভোল্টেজের উপর যেহেতু এই ট্রানজিস্টরটা অন হয়, তার মানে এই ট্রানজিস্টরটা সবসময় অন থাকে। এটা তো আমরা নিশ্চিত যে ট্রানজিস্টরটা এখানে ভোল্টেজ আসার সাথে সাথে এই দুই মাথায় ভোল্টেজ আসলে ট্রানজিস্টর অলওয়েজ অন থাকে। তাহলে ট্রানজিস্টর যেহেতু অলওয়েজ অন থাকে, আমরা এটা বলতে পারি এই ইনপুটে যদি এই ধরনের 360 ডিগ্রির কোন সিগন্যাল যদি আমরা প্রয়োগ করি, তাহলে একটা পূর্ণ সাইকেলের সব সময়ের জন্য ট্রানজিস্টরটা অন, এটা আমরা বলতে পারি। এখন আসেন এই ট্রানজিস্টরটাকে একটা বায়াসিং দিয়ে দেওয়া হলো। এই বায়াসিং জিনিসটা কি? ট্রানজিস্টরের বেসে ডিসি ভোল্টেজ দেওয়ার নামই হচ্ছে বায়াসিং দেওয়া। এই বায়াসিং করলে কি লাভ হয়? এই ট্রানজিস্টরের যে সিগন্যাল এটা অনেক কম থাকে, মানে ছোট থাকে, এই মানটা গিয়ে এই ট্রানজিস্টরকে সবসময় কি করতে পারে না, অন করতে পারে না। আমরা উদাহরণ হিসেবে দেখি যে একটা ট্রানজিস্টর নিলাম। এই বিষয়গুলো কিন্তু একটু গভীরভাবে বুঝতে হবে, তাহলে আপনি কিন্তু বাস্তব জীবনে এটা কেন হচ্ছে বিষয়টা বুঝে যাবে আর কি। এই ট্রানজিস্টরে আমরা এই ইনপুট সিগন্যালটা আমরা দিলাম এটা, তাহলে যখন এটা জিরো ছিল, জিরো ট্যাঙ্কস টু জিরো, জিরোর খুব কাছাকাছি, তো জিরোর খুব কাছাকাছি ভোল্টেজ এখানে আসলো সে 0.07। এই ট্রানজিস্টরটা কি অন করতে পারছে? পারে নাই। এইভাবে এই সিগন্যালটা বাড়তে বাড়তে যখন চূড়া হলো, দেখা যাচ্ছে চূড়ার ভোল্টেজ হচ্ছে 0.2। তাহলে এইটা সিগন্যালটা 0.2 তে আসলো, আর এই ইনপুটেও আমরা দেখতে পেলাম 0.2 ভোল্ট। ট্রানজিস্টরটাকে তো অনই করতে পারলো না। এই সিগন্যালটা সর্বোচ্চ উঁচুতে উঠে গেছে, কিন্তু ট্রানজিস্টর অনই হয় নাই। অন যদি না হয় আউটপুটে কিছু পাওয়া যাবে যাবে না, আউটপুটের এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে সিগন্যাল যদি ছোট হয়, মানে তুলনায় তার অ্যাম্পলিটিউড যদি কম হয়, তাহলে এর প্রভাব এই ট্রানজিস্টরের গায়ে পড়ে না। মানে যদি কোনো ধরনের বায়াসিং না দিতাম, তাহলে ইনপুট সিগন্যাল যদি ছোট হয়, কার তুলনায়? এই বেসের যে নির্দিষ্ট ভোল্টেজ 0.7 ভোল্ট বা 0.3 ভোল্ট, এই 0.7 ভোল্টের তুলনায় যদি কম হয় এই ট্রানজিস্টরের ইনপুট সার্কিটের অ্যাম্পলিটিউডের পরিমাণ, সেই ক্ষেত্রে এই ট্রানজিস্টরকে এই সিগন্যাল দ্বারা অন অফ বা তার জন্য কোনো সাইকেল পাওয়া সম্ভব না। সেই জন্যই আমরা ইনপুট সার্কিটকে সবসময় কি দিয়েছি, যে না ট্রানজিস্টর অন হয়ে যাক, আগে থেকেই অন হয়ে থাকুক। সেই জন্যই দুই মাথা থেকে একটা ভোল্টেজ দিয়ে দিয়েছি, সেটার নামে হচ্ছে বেসিক্যালি ডিসি বায়াসিং। তো এতে কি হলো, এই ডিসি গিয়ে এই ট্রানজিস্টরকে অলওয়েজ অন রাখলো। এরপরে এই স্মল চেঞ্জিং এর কারণে এইখানে একটা চেঞ্জ আমরা ফলো করলাম, এটার কারণে ট্রানজিস্টর অন হলো। আর এরপরে ইনপুটে যখন এই ডিসির সাথে যখন এসি মিক্স হয়ে এই ধরনের একটা সিগন্যাল যখন আসবে, তাহলে এই চেঞ্জের সাথে সাথে এখানেও একটা চেঞ্জ আমরা পরিলক্ষিত করলাম। আর সেই চেঞ্জটাই হচ্ছে বেসিক্যালি এটা। এটা কি? এইখানে আমরা দেখলাম এই ট্রানজিস্টরের এই জায়গাটাতে, এই কালেক্টরের এই জায়গাটাতে আমরা তাকাবো। এই জায়গাটাতে আমরা তাকিয়ে দেখলাম
যে এখানে ভোল্টেজ অফ এটা হচ্ছে সি, এটা হচ্ছে ই, তাই না? এটা হচ্ছে ইমিটার। এখন আপনারা বলবেন এটা তো ইমিটার না, ইমিটার তো এখানে। আরে বাবা এটা যা এখন এটাও তা। কেন? এসি সিস্টেমে এই যে ক্যাপাসিটর দিয়ে এটা শর্ট, তাহলে ক্যাপাসিটর দিয়ে যদি শর্ট হয় এই রেজিস্টর তো আর কোনো কাজ নাই। তো রেজিস্টরে যদি কাজ না থাকে তার মানে এটা ইমিটার যা এটাও ইমিটার তা। তো এখন ইমিটার উপরেরটা যা নিচেরটা তা, এই জন্য এটার নাম হচ্ছে ভোল্টেজ অফ সিই। তো এই ভোল্টেজের মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। তারপরে আর কি, এইখানের ভিতর দিয়ে কারেন্টের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। কিভাবে কারেন্টের পরিবর্তন হলো? আগে ছিল 5, আগে সে আমরা ধরে নিলাম এখান দিয়ে 5 ভোল্ট ইনপুটে দিয়েছি, 5 এটা ভাগ হয়ে 2 ভোল্ট মনে করেন এটার মধ্য দিয়ে ঢুকছে, 2 ভোল্ট, এই জায়গার ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। যখন এইখান থেকে আরো 0.5 ভোল্টের মতো যখন আসলো 2.5 ভোল্ট, তাহলে 2 ভোল্টের জন্য যে কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে 2.5 জন্য কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। মানে ভোল্টেজ বাড়লে আলটিমেটলি এটার মধ্য দিয়ে বেস কারেন্টের পরিমাণটা চেঞ্জ হবে তো নাকি? বেস কারেন্টের মানটা বাড়ার সাথে সাথেই এই কালেক্টরের কারেন্টের মানটার মধ্যেও একটা পরিবর্তন আসবে। তাহলে এই যে কালেক্টর কারেন্টটা যে পরিবর্তন হচ্ছে, তাহলে কারেন্টের একটা পরিবর্তন হচ্ছে, আবার কারেন্ট যদি পরিবর্তন হয় এই দুই মাথার ভোল্টেজ ড্রপেরও একটা পরিবর্তন হচ্ছে। আলটিমেটলি ইনপুটের এই সিগন্যাল চেঞ্জের উপর ডিপেন্ড করে কালেক্টরের ইমিটারের মধ্য দিয়ে কারেন্টের একটা পরিবর্তন হচ্ছে, আর এই দুই মাথার ভোল্টেজের একটা পরিবর্তন হচ্ছে। এই দুইটা পরিবর্তনকে একসাথে বেসিক্যালি এই চিত্র দ্বারা দেখানো হয়। কিভাবে? ট্রানজিস্টরটা যে কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট, যেটা দ্বারা ট্রানজিস্টরের ইনপুট সিগন্যাল বাদ দিলে এখানে আমরা বায়াস করলে যে বিষয়টা আমরা দেখতে পাবো, মানে যেই বায়াসিং ভোল্টেজ দ্বারা ট্রানজিস্টরকে আমরা অপারেট করছি সেই কিউ পয়েন্টটা এখানে দিয়েছি। ওই পয়েন্টে, ওই কিউ পয়েন্ট থেকে আমরা যদি কারেন্ট আইসি, এই আইসি কারেন্টের দিকে যদি তাকাই, আইসি কারেন্টে আমরা দেখতে পাবো যে একটা কারেন্টের পরিবর্তন হচ্ছে। ইনপুট সিগন্যালে বাড়লে এদিকে কারেন্ট বাড়ছে, ইনপুট সিগন্যাল কমলে এদিকে কারেন্ট কমছে। কতটুক কমছে? কিউ পয়েন্ট থেকে সামান্য বাড়ছে, কিউ পয়েন্ট থেকে সামান্য কমছে। আর এটা যদি না থাকে তাহলে এই আইসি কারেন্টের মানটা হবে এই কিউ পয়েন্টের সমান। এই বরাবর থাকবে আইসি কারেন্ট। কোন বরাবর? এই বরাবর থাকবে আইসি কারেন্ট। আমি একটু রেড কালার দিই। যদি ইনপুট সিগন্যাল না থাকতো তাহলে এই বায়াসিং এর কারণে এখান দিয়ে কারেন্ট তো ফ্লো হতো, সেই কারেন্টের মানটা হয়তো এটা। যখন ইনপুট সিগন্যালে এখানে বাড়ছে তখন এই কারেন্টও একটু বাড়লো কিউ পয়েন্টের থেকে, যখন ইনপুট সিগন্যাল কমছে কিউ পয়েন্টের থেকে কারেন্টও একটু কমলো। তার মানে কারেন্টের একটা পরিবর্তন হচ্ছে এই সিগন্যাল ইনপুট সার্কিটের, এই সিগন্যাল ইনপুট সার্কিটে ঢোকার কারণে কালেক্টর কারেন্টের মধ্যে একটা পরিবর্তন তৈরি করেছে। আর তার সাথে কি করেছে? এই দুই মাথার ভোল্টেজের মধ্যে একটা পরিবর্তন করেছে, সেইটা এইখানে দেখবো আমরা। এটা হচ্ছে নরমালি বি অফ সি এর ভোল্টেজ থাকার কথা, এই ভোল্টেজটা, ঠিক আছে? কিউ পয়েন্টের এই ভোল্টেজটা থাকার কথা, এই দুই মাথার ভোল্টেজ। কখন? যদি এই সিগন্যাল না থাকতো তাহলে যে ভোল্টেজ আমরা দুই মাথায় পেতাম সেটাই হচ্ছে এই ভোল্টেজটা। তখন এই ইনপুট সিগন্যালের এই সিগন্যালের জন্য এই কিউ পয়েন্টে ভোল্টেজেরও একটা পরিবর্তন হয়েছে এইভাবে। উল্টা ভাবে কিন্তু ভোল্টেজ এখানে যখন পজিটিভলি বাড়বে তখন এখানে নেগেটিভলি কমে যাবে, যখন এখানে নেগেটিভলি বাড়বে তখন এখানে পজিটিভলি বেড়ে যাবে। এইভাবে করে আমরা ভোল্টেজের একটা কি পাচ্ছি? পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সেটা কোথায়? এই কিউ পয়েন্টকে কেন্দ্র করে এইভাবে। ওকে, এখন আমরা বেসিক্যালি এটা উল্টা বললে ভুল হবে, উল্টা না, বেসিক্যালি বি অফ সিটা এদিকে, তো এদিকে বৃদ্ধি এদিকে কমা বুঝায় আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা যে জিনিসটা মূল আমাদের টপিকস, মানে ইনপুট সিগন্যাল হচ্ছে একটা, এই সিগন্যালের উপর ডিপেন্ড করে এই সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট দুজনেরই একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই যে পরিবর্তন, সে পরিবর্তনটাকে আমরা যদি গুণ করি, ভোল্টেজ ইনটু কারেন্ট সমান সমান কি হয়? পাওয়ার হয়, তাই না? পাওয়ার। এই জন্যই এই অ্যাম্পলিফায়ারটার নাম হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার, ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার। এটা ক্লাস এ কেন? কারণ হচ্ছে ইনপুট সিগন্যালের 0 থেকে 360 ডিগ্রি যে কোনো পয়েন্টের জন্যই যেটাই থাকুক না কেন এই ট্রানজিস্টর অলওয়েজ অন থাকবে, এই জন্যই তার নাম ক্লাস এ, আর কিছু না।
এই কথাগুলোই আমরা বলবো। আমরা একটু করে চিনে নিই এখানে। এই লাইনটাকে এখন আমরা ডিসি লোড লাইন বলবো না, বলবো কি এসি লোড লাইন। ঠিক আছে, এসি লোড লাইন। কেন? আমরা এসি সিগন্যালের জন্য এঁকেছি, সেই জন্য এটার নাম হবে এখন এসি লোড লাইন। এটা হচ্ছে এসি লোড লাইনের কিউ পয়েন্ট, এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট, দুইটা যে কোনো পয়েন্ট আর কি আপনারা ধরে নেবেন, আর কিছু না। হ্যাঁ, এই জায়গাটার মান হচ্ছে আই সিই কিউ। এখন আপনারা বলবেন আন্তাজি লিখেছেন আর আমাকে বিশ্বাস করতে হবে। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে এই পুরো পয়েন্টটা কত, আইসি, মানে কালেক্টরের মধ্য দিয়ে যে কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট এটার মধ্য দিয়ে যাচ্ছে, সেটার নাম হচ্ছে আইসি। এই রেঞ্জ, এটা কি রেঞ্জ? পিক টু পিক, মানে সর্বনিম্ন পয়েন্ট থেকে সর্বোচ্চ পয়েন্ট, এটাকে কি বলা হয়? পিক টু পিক। আর যদি 0 পয়েন্ট থেকে যে কোনো একটা উচ্চতা হতো, তার নাম হতো শুধু আইসি ম্যাক্স। কিন্তু আমরা কি করেছি? আমরা উপরের বিন্দু থেকে নিচের বিন্দু পর্যন্ত যেটা নিয়েছি আইসি পিক টু পিক। আচ্ছা, তাহলে এটা যদি আইসি পিক টু পিক হয়, তাহলে তার এই পয়েন্টটাকে আমরা কি বলবো? আইসিই কিউ পয়েন্ট, তাই না? এই পয়েন্টটা কি কিউ পয়েন্ট না? তাহলে আইসির কিউ পয়েন্ট তো এটা, তাহলে এই জায়গাটার নামে হচ্ছে আইসি কিউ পয়েন্ট। এই আইসি কিউ পয়েন্টটা অলমোস্ট আইসি পিক টু পিকের অর্ধেক হয়ে থাকে, সেই জন্যই আমরা আইসি কি সিই কিউ ইজ ইকুয়াল টু আইসি পিক টু পিক ডিভাইড বাই 2 বলেছি। এখন আপনারা বলবেন আইসি পিক টু পিক কে অর্ধেক করলে তো এর দূর হয়, এই যে ছোট্ট এর দূর হয়। আপনি এর দূর কেন বলছেন? এটা কেন বলছেন? বলছি এই জন্য, বেসিক্যালি এটা বুঝার জন্য এই পয়েন্টটাকে আমরা এইখানে ধরেছি। এটা বাস্তবে জিরোর খুব কাছাকাছি হয়, সেই জন্যই আমরা শিখবো কি আইসি পিক টু পিক কে 2 ভাগ করলে এই কিউ পয়েন্টের কি হয়? মানের সমান হয়। তাহলে এটা হচ্ছে আউটপুট কারেন্ট সুইং বলা হয়। সুইং মানে আউটপুট কারেন্টের যে দোলন বা পরিবর্তন, সেটাকে বলবো আউটপুট কারেন্ট সুইং। এটাকে বলবো আউটপুট ভোল্টেজ সুইং বা আউটপুট সিগন্যাল সুইং। তো এই এই দুইজনের এই মানটাকে কি বলবো? এটা বলবো বিসিই পিক টু পিক, কালেক্টর থেকে ইমিটারের ভোল্টেজ পিক টু পিক। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টুকু যেহেতু বুঝেছি, এখন আমরা এটার একটু প্রমাণে চলে যাই। এটা কিভাবে প্রমাণ করে একটু দেখে নিই। ইনপুট পাওয়ার ড্রন ফ্রম সাপ্লাই। তাহলে এই যে সাপ্লাই থেকে, এই যে সিস্টেম থেকে এই ট্রানজিস্টরটা কি ইনপুট পাওয়ার গ্রহণ করবে? এই ট্রানজিস্টরটা সিস্টেম থেকে কি ইনপুট পাওয়ার গ্রহণ করবে? তার নাম হচ্ছে পাওয়ার ইনপুট ডিসি। সে ডিসি পাওয়ার ইনপুট গ্রহণ করবে, সমান সমান বিসিসি ইন্টু আইসিই কিউ। এইখান থেকে যে কালেক্টর কারেন্টটা নামবে, এই কারেন্ট ইন্টু এই দুই মাথার যে ভোল্টেজ, মানে সাপ্লাই ভোল্টেজ, এই দুজনকে গুণ করলে যে পাওয়ারটা হবে সেটাই ডিসির পাওয়ার হিসেবে গণ্য হবে। তাহলে পাওয়ার ইনপুট যেটা ডিসি সমান সমান টোটাল ভোল্টেজটা কত আর টোটাল কত কারেন্ট এটার মধ্য দিয়ে সে ড্র করছে বা টেনে নিচ্ছে, আইসিই কিউ। তাহলে বিসিসি ইন্টু আইসিই কিউ সমান কত? আইসি পিক টু পিক ডিভাইড বাই 2। তাহলে আইসি পিক টু পিক ডিভাইড বাই 2 আমরা এই কালেক্টর কারেন্ট কিউর মানটা বসিয়ে দিব। বিসিসি ইন্টু আইসি পিক টু পিক সমান সমান কি? আইসি পিক টু পিক সমান সমান আমরা জানি আই ইজ ইকুয়াল টু বি বাই আর। এই বেসিকটা তো আমরা সবাই জানি। এখন এই কালেক্টরের কারেন্ট সমান সমান কি বলতে পারি? ভোল্টেজ, কালেক্টর ইমিটারের ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স, কালেক্টরের রেজিস্ট্যান্স। ঠিক আছে, আইসি সমান সমান বিসিই বাই আরসি। এখন বিসিই কেন? কারণ হচ্ছে এই এই জায়গায় যে ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি, এই দুই মাথায়, মানে একটা ট্রানজিস্টরের দুই মাথায় যে ভোল্টেজটা দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে ভোল্টেজ অফ সিই। যেহেতু এটা বাইপাস করা, তার মানে এই গ্রাউন্ডে যা এখানেও তা। যেহেতু এটা একটা কয়েল, সুতরাং এখানে আরসি বলে কিছু নাই, এই জন্য এটা যা এই উপরের মাথাও তা। এই জন্য বি অফ সিই যে কথা, বিসিসি একই কথা। আমি আবারও বলছি, একটু ভালো করে নজর দিবেন, এগুলো কনফিউশন ক্রিয়েট হতে পারে। দেখুন এই জায়গায় এই ট্রানজিস্টরের নিচে ক্যাপাসিটরটার কারণে এই গ্রাউন্ড এখন কোথায়? উপরে। এই রেজিস্টরের কিন্তু কোনো কাজ নাই। এটা একটা কয়েল, কিন্তু কোনো রেজিস্ট্যান্স আমরা এখানে দেখতে পাচ্ছি না। তার মানে এটা একটা শর্ট হিসেবে আমরা যদি চিন্তা করি, তাহলে এই কালেক্টরের এই মাথাটা যা, এখন এই মাথাটাও কিন্তু তা। আমরা এখন যদি বলি এটা হচ্ছে সি,
আর এটা হচ্ছে ই, তাই ভোল্টেজ অফ সিই সমান সমান কত? ভোল্টেজ অফ সিই সমান সমান হচ্ছে বিসিসি। কিভাবে বললাম? এই যে এই মাথা যা, এ মাথাও তা, এ মাথা যা, এ মাথাও তা, আর এই ভোল্টেজ, এই দুই মাথার ভোল্টেজের নামই তো বিসিসি। এই কারণেই আমরা আইসি, এই শাখার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট সমান সমান বি অফ সিই, এই দুই মাথার ভোল্টেজ ডিভাইড বাই এই শাখায় যদি কোনো রেজিস্ট্যান্স থেকে থাকে আরসি, সেই রেজিস্ট্যান্সের মানটা লিখবো। এখন আমরা দেখতে পাচ্ছি আরসির মান নেগলিজিবল, তো নেগলিজিবল হোক না, কিন্তু সূত্রে থাকতে তো আপত্তি নাই, সেই জন্যই আমরা এখানে আরসি দিয়ে দিব। তো ঠিক সেটাই করেছি, এই আইসি পিক টু পিক এর পরিবর্তে লিখেছি বি অফ সিই, যেহেতু এটা পিক টু পিক তাহলে এই ভোল্টেজটাও হবে পিক টু পিক, বি অফ সিই পিক টু পিক ডিভাইড বাই টুটা আগেরটাই আছে আরসি। সহজ কথায় এই আই ইজ ইকুয়াল টু হচ্ছে এই বি বাই আর, ঠিক আছে? আর এই টুটা, এই টু রয়ে গেছে। এখন এই বি অফ সিই পিক টু পিক এর পরিবর্তে আমরা লিখতে পারি বিসিসি। কেন? এই বি অফ সিই যা, বিসিসিও তা। এই কারণে বি অফ সিই পিক টু পিক কে আমরা এখান থেকে সরিয়ে দিয়ে লিখলাম বিসিসি। তো বিসিসি, এখানেও বিসিসি, এখানেও একটা বিসিসি। কয়টা বিসিসি? দুইটা বিসিসি, এই জন্য বিসিসি হোল স্কয়ার ডিভাইড বাই নিচে 2RC। এই সূত্রটাই হচ্ছে ইনপুট ডিসির সূত্র। কখনো যদি আপনাকে এই ধরনের সার্কিট থেকে ইনপুট পাওয়ার বের করতে বলে, যে ফাইন্ড দ্য ইনপুট পাওয়ার ফ্রম ক্লাস এ অ্যাম্পলিফায়ার সার্কিট, বা এই ধরনের একটা সার্কিট এঁকে দিল, বলতে যে ফাইন্ড দ্য ইনপুট পাওয়ার, তখন জাস্ট এখান থেকে বিসিসি, এই জায়গায় তখন স্পিকারের পরিবর্তে রেজিস্টর থাকবে। আপনারা তখন কি করবেন? বিসিসি হোল স্কয়ার মানে ভোল্টেজ যত দেয়া থাকবে তার স্কয়ারকে 2RC দ্বারা কি করবেন? ভাগ করে দিলেই, 2RC দ্বারা ভাগ করে দিলেই আপনার ইনপুট পাওয়ারটা বের হয়ে যাবে। কেন লাগে ইনপুট পাওয়ার? কিছুক্ষণ পরে দেখাচ্ছি ইনপুট পাওয়ার কেন লাগে। এসি পাওয়ার ডেলিভার্ড টু লোড, এই যে স্পিকার অথবা ট্রান্সফরমারের প্রাইমারি, সেখানে যে আউটপুটে আমরা যে পাওয়ারটা দিব, আউটপুটে যে পাওয়ারটা ডেলিভারি করব, সেই পাওয়ারটার নাম হচ্ছে পি আউটপুট, আর সেটা হচ্ছে এসি। ঠিক আছে? সেটা কি নেচার? সেটা এসি প্রকৃতির হয়ে থাকে। তো যেহেতু সেটা এসি প্রকৃতির হয়ে থাকে, তো সেটার মান কত? কালেক্টর ইমিটারের আরএমএস ভোল্টেজের সাথে কালেক্টরের আরএমএস কারেন্টকে গুণ দিলে, মানে কার্যকরী যেটা, সে কারেন্ট দুইজনকে গুণ দিলে আউটপুট এসি পাওয়ার বের হয়। কালেক্টর ইমিটার বা সিইর আরএমএস ভোল্টেজের সাথে আইসির আরএমএস কারেন্টকে গুণ দিলে আউটপুট পাওয়ার এসি কে পাওয়া যায়। তো সেখান থেকে আমরা জাস্ট মানকে বসিয়ে দিব, বি অফ সিই ঠিক থাকবে। এই আই সমান সমান কি? আই সমান সমান বি বাই আর। কোন বি? বি অফ সিই। কোন আর? আর সি। এই জন্য আগের মতো আর কি, কিছুক্ষণ আগে আইসির মান যেটা বসিয়েছি সেটাই। তাহলে বি অফ সিই কয়টা হলো? দুইটা হলো। এখানে বি, এটার জন্য বি অফ সিই বাই আর সি, এই বাই আর সিটা এটা, এটার জন্য একটা বি অফ সিই বের হলো, ওই বি অফ সিই গুণ দিলে হবে বি অফ সিই স্কয়ার আরএমএস। এখন আসেন, এটা তো আরএমএস, আরএমএস কে যদি ম্যাক্সিমামে নেওয়া হয় কি হবে? √2 দ্বারা কি করতে হবে? পিক টু পিক কে ভাগ করলে, মানে √2 দ্বারা গুণ করতে হবে সহজ কথায়, অথবা পিক টু পিক কে যদি √2 দ্বারা ভাগ করি এই আরএমএস কে পাওয়া যাবে। এই তো, তাহলে আমরা বলি ভোল্টেজ অফ ম্যাক্সিমাম ভোল্টেজ কে যদি √2 দ্বারা ভাগ করা হয় তাহলে বি আরএমএস পাওয়া যায়। এই তো, তাহলে আরএমএস বানাতে হবে। তাহলে আমরা করলাম ভোল্টেজ অফ সিই পিক টু পিক লিখলাম, ভুল লিখলাম না, এই জন্য ডিভাইড বাই √2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে ভোল্টেজ অফ ম্যাক্সিমাম অথবা পিক টু পিক কে √2 দ্বারা ভাগ করে দিলাম। সাতের এই টুটাকে, সাতের এই টুটা হচ্ছে আপনার 2√2 না, সাতের এই টু, সরি একটু আমি একটু চিন্তা করে দেখি এই টুটাকে। বি অফ সিই পিক টু পিক,
2 √2। ভাইয়া আমরা পিক টু পিক কে আর কি 2 দ্বারা ভাগ করে শুধু বিসিএ লিখি, মানে ও যে কোনো সরি, একদিক। সরি, রাইট, রাইট, আই গট ইট, ভুলে গেছি দেখছেন। বি অফ সিই পিক টু পিক। এখন পিক টু পিক তো ভোল্টেজ না, পিক টু পিক তো হচ্ছে একটা নিচের সাইকেল থেকে উপরের সাইকেলের মান। এই বিএমটা তো হচ্ছে এই 0 থেকে এই ম্যাক্সিমাম পর্যন্ত, এটুকের নাম বিএম, এটার নাম বিএম না কিন্তু। এটার নাম কি? এটার নাম পিক টু পিক। এটার নাম হচ্ছে বি অফ পিক টু পিক। তাহলে ভোল্টেজ অফ পিক টু পিক এটার অর্ধেক করলে হবে বিএম, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ। এই জন্য আগে অর্ধেক করা হয়েছে, মানে 2 দ্বারা ভাগ করে এই ভোল্টেজ অফ সিই পিক টু পিক কে 2 দ্বারা ভাগ করে আগে এই ম্যাক্সিমামটা করা হয়েছে। তো ম্যাক্সিমাম যখন আমরা পেয়েছি, এবার ম্যাক্সিমামকে আরএমএস করতে গেলে কি করতে হবে? বারবার √2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সহজ কথায় বি অফ সিই পিক টু পিক কে একবার 2 দ্বারা ভাগ করে অর্ধেক করা হলো। অর্ধেকের নাম যেহেতু ম্যাক্সিমাম, ম্যাক্সিমামকে আবার √2 দ্বারা ভাগ করে এই আরএমএস করা হলো। তার মানে এখানে ফিরে গেলাম না। আর উপরের যে হোল স্কয়ার, এর জন্য ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিয়েছি, আর নিচে এই আরসিটা রয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা যদি একটু ভালো করে দেখি, বি অফ সিই পিক টু পিক কে কি নামে ডাকছি? বিসিসি। কারণ এই সার্কিটের জন্য আমরা দেখেছি বি অফ সিই যা বিসিসিও তা, পিক টু পিক যা বিসিসিও তা। এই জন্য বিসিসির হোল স্কয়ার। এই জিনিসটা যেহেতু ভাগ আকারে আছে, মানে নিচের জিনিস, আরসি আরসি থেকে গেল। এই 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, 2 এর সাথে মানে স্কয়ার সাথে রুট কাটাকাটি গিয়ে হয় 2, তাহলে 2 আর 4 গুণ করলে হয় 8। এভাবে 8 আরসি এই নিচে বসলো, আর উপরে বি অফ সি পিক টু পিক এর পরিবর্তে বিসিসি হোল স্কয়ার বসে গেল। তাহলে আমরা যদি বলি সহজ কথায়, ইনপুট পাওয়ার বা ডিসি ইনপুট পিডিসি সমান কত? বিসিসি স্কয়ার বাই 2 আরসি। আউটপুট পাওয়ার বা পি আউটপুট এসি সমান সমান কত? বিসিসি স্কয়ার বাই 8 আরসি। তাহলে ইনপুট পাওয়ারও জানেন, আউটপুট পাওয়ারও জানেন। এখন the input signal power is negligible, ঠিক আছে? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ অ্যাম্পলিফায়ার, তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কিভাবে বের করা হয়? তাহলে ইটা ম্যাক্স ইজ ইকুয়াল টু পি আউটপুট এসি বাই পি ইনপুট ডিসি ইন্টু 100%। এই দুইটা মানকে একটাকে আরেকটা দ্বারা ভাগ করব, আউটপুট বা ইনপুট আর কি, ইন্টু 100% করলে হবে 25%। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ক্লাস এ অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি বা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 25%। এই জন্যই এটা বেশি ব্যবহার করা হয় না, সেজন্যই আমরা অন্য অ্যাম্পলিফায়ারের সন্ধান করব, ক্লাস বি, ক্লাস সি, এদিকে চলে যাব। এখন যদি আপনাকে এই অ্যাম্পলিফায়ারের চিত্র দিয়ে বলা হয় পাওয়ার ডেসিপেটেড বাই দ্য ট্রানজিস্টর পি কিউ ইজ ইকুয়াল টু হোয়াট? এই অ্যাম্পলিফায়ারের ট্রানজিস্টর কর্তৃক অপচয়কৃত পাওয়ারের মান কত? ইজ ইকুয়াল টু পি ইনপুট ডিসি মাইনাস পি আউটপুট এসি। এই দুইটাকে একটা একটা দ্বারা বিয়োগ করে দিলেই আপনার ডিসিপেটেড পাওয়ার বের হয়ে যাবে এই অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম ক্লাস এ অ্যাম্পলিফায়ার বা পাওয়ার অ্যাম্পলিফায়ার সার্কিটের প্রথম যে অংশটি সেটি। এখন আসেন ক্লাস বি অ্যাম্পলিফায়ার। ক্লাস বি অ্যাম্পলিফায়ারে আমরা দেখতে পাচ্ছি দুইটা ট্রানজিস্টর ব্যবহার হবে, একটা পিএনপি আর একটা এনপিএন ট্রানজিস্টর, এবং এই দুজনের দুইটা ইমিটারের মধ্য থেকেই বেসিক্যালি আমরা আউটপুট, এই লোড রেজিস্টর মানে বেসিক্যালি লোড রেজিস্টর বলতে কি বোঝায়? এটা একটা স্পিকারের দুই টার্মিনালও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ইনপুট দিব আমরা দুইজনের বেসে দুটো ক্যাপাসিটর দিয়ে, আর এটার জন্য একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস, এটার জন্য একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস। চাইলে এই দুইটা রেজিস্টরকে কমন করে একটা লিখতে পারেন, আমি বুঝার জন্য আলাদা আলাদা করে দেখিয়েছি। তো এই অ্যাম্পলিফায়ারের বৈশিষ্ট্য কি? এই অ্যাম্পলিফায়ারের বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট সাইকেলের, ওইটা পুরো আসে নাই না,
ইনপুট সাইকেলের এই পজিটিভ হাফ সাইকেলের জন্য একটা ট্রানজিস্টর অন হবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য অপর আরেকটা ট্রানজিস্টর অন হবে। প্রথম এই পজিটিভ হাফ সাইকেল এখানে আসলো। পজিটিভ হাফ সাইকেল স্বাভাবিকভাবে এখান দিয়ে ঢোকার চেষ্টা করবে, এখান দিয়ে ঢোকার চেষ্টা করবে, তাই না? দুজন দিয়ে ঢুকলো। এখন আসেন, এই পজিটিভ হাফ সাইকেল এই ট্রানজিস্টরকে অন করবে নাকি এটাকে অন করবে? আপনারা খেয়াল করে দেখেন, এটা কি এন পি, এটা হচ্ছে এন। তার মানে পজিটিভ হাফ সাইকেল যদি বেসে আসে, এটাও পি। পজিটিভ হাফ সাইকেল যদি বেসে আসে, এই ট্রানজিস্টরটা কি হবে? অন হবে। আর নেগেটিভ এই পজিটিভ হাফ সাইকেল যদি এখানে আসে, এটা কি পি এন পি, পি এন পি। তাহলে পজিটিভ যদি এই জায়গায় আসে, ট্রানজিস্টর কি হবে? রিভার্স বায়াস পাবে। এই জন্য এই ট্রানজিস্টরটা অন হবে না। তাহলে যখন পজিটিভ হাফ সাইকেল এই দুজনকে দেওয়া হবে, তখন উপরের ট্রানজিস্টরটা অন হবে বা এনপিএন ট্রানজিস্টরটা অন হবে। অন হওয়ার কারণে এই আউটপুট থেকে এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ড্র করবে, আর এটা এই আউটপুট কারেন্টকে এইভাবে লিড করবে, এইভাবে করে নিয়ে এদিকে দিবে, লোডকে দিবে। আচ্ছা, যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে, তখন এই নিচেরটা অন হবে, উপরের গুলো অফ হয়ে যাবে। অফ হয়ে গিয়ে নিচেরটা অন হবে। আর অন হলে সে কি করবে? সে যেহেতু পিএনপি, তাহলে সে উপরের থেকে একটা কারেন্ট এইটাকে ঠিক রেখে উপরের থেকে, মানে সহজ কথা এদিক থেকে একটা নেগেটিভ, আমরা যদি বলি এদিক থেকে, তাহলে কালেক্টর থেকে একটা নেগেটিভ ড্র করবে, অথবা এদিক থেকে একটা পজিটিভ ড্র করবে। উপরের দিক থেকে পজিটিভ ড্র অথবা এদিক থেকে নেগেটিভ ড্র, একই কথা। তো এইভাবে করে আলটিমেটলি এই লোড রেজিস্টরকে কি করবে? সাপ্লাই দিবে। আমি সহজভাবে যদি বলি, একবার পিএনপি অন হবে, একবার এনপিএন অন হবে। তো এখন এটার সাথে এই আউটপুট কার্ভটা একটু বোঝার চেষ্টা করি। এই এসি লোড লাইনে একটা কিউ পয়েন্ট, এইটা কিন্তু এখন আর কিউ পয়েন্ট না, আগে এখানে কিউ পয়েন্ট ছিল, এখন কিউ পয়েন্ট না, কিউ পয়েন্ট হয়ে যাবে এইখানে। এই কিউ পয়েন্টের সাথে ভোল্টেজের সুইংটা কিভাবে হবে? হাফ সাইকেল করে। এখন এই পজিটিভ হাফ সাইকেল যখন আসবে, তখন এই একটা ভোল্টেজ তৈরি হলো। নেগেটিভ হাফ সাইকেল যখন আসলো, আবার একটা পজিটিভ ভোল্টেজ তৈরি হলো। দুজনেই কিন্তু পজিটিভ, অনেকটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের প্রিন্সিপাল মতো। কারণ কি, এখান দিয়ে এ কারেন্ট ফ্লো করছে, এখান দিয়ে এ কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? দুজনেই কারেন্ট ফ্লো করছে একই ডিরেকশনে। সেই কারণেই আমরা দেখতে পাবো যে ভোল্টেজের সুইংটা হবে একই দিকে। তো ভোল্টেজটা কেন লিখলাম? কারণ হচ্ছে এই রেজিস্টরের আড়াআড়িতে একটা ভোল্টেজ ড্রপ হবে, সেই ভোল্টেজটাই আমরা এখানে ভোল্টেজ সুইং আকারে দেখতে পাবো। আবার যেহেতু একটা কারেন্ট আসছে, সে কারেন্টটাও একই দিকে, সে কারণে প্রথমটার জন্য একটা কারেন্ট ফ্লো হবে, দ্বিতীয়টার জন্য একটা কারেন্ট ফ্লো হবে। তার মানে আমরা এট এ টাইম কারেন্টও ফ্লো দেখতে পাচ্ছি, ভোল্টেজ ড্রপও আমরা দেখতে পাচ্ছি। সেই জন্যই ভোল্টেজ এবং কারেন্ট দুইজনের উপস্থিতি যেহেতু আছে, সে কারণেই এটা কিন্তু একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার। তো এই পাওয়ার অ্যাম্পলিফায়ারটা অপর একটা নাম আছে, অপর নামটা হচ্ছে কি? পুশ পুল অ্যাম্পলিফায়ার। একজন পুশ করছে, আরেকজন তখন পুল করছে, ঠিক আছে? আবার ও যখন পুশ করছে, ও তখন পুল করছে। এই জন্যই একজন কাজ করলে আরেকজন বন্ধ থাকছে, এ কাজ করলে ও বন্ধ থাকছে। এই কারণেই এটার নাম কিন্তু পুশ পুল অ্যাম্পলিফায়ার। আমরা একটু বিস্তারিত দেখব। If the collector current flows only during the positive half cycle of the input signal, it is called a class B power amplifier. তাহলে কালেক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল। এখন পজিটিভ হাফ সাইকেল কার জন্য? এক একটা ট্রানজিস্টরের জন্য পজিটিভ হাফ সাইকেল এক একটা, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আরেকজন, পজিটিভ হাফ সাইকেলের জন্য আরেকজন, ঠিক আছে? তো এই কারণেই এটাকে আমরা বলবো কি? ক্লাস বি অ্যাম্পলিফায়ার। এখন এখানে পি ইনপুট ডিসি সমান সমান কি? পি ইনপুট ডিসি আগের মতোই প্রমাণ আছে, প্রমাণগুলো আপনারা দেখে নেবেন। আমাদের যেটুকু অংশ লাগবে সেটুকুই বলছি। ইনপুট ডিসি সমান 2 বিসিসি স্কয়ার বাই পাই আরসি, এটা প্রমাণ হয়ে লাস্টে বের হয় পি আউটপুট ডিসি সমান সমান
বিসিসি স্কোয়ার বাই 2RC। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হচ্ছে বিসিসি স্কোয়ার বাই 2RC কে বিসিসি স্কোয়ার বাই পাই RC দ্বারা ভাগ করলে 78.54 পাওয়া যায়। এটা ডিসি হবে না, সরি এটা এসি হবে। হ্যাঁ, এটা এসি, পি আউটপুটটা এসি। তাহলে পাওয়ার ডিসিপেটেড, তাহলে পাওয়ার ডিসিপেটেড সূত্র কি? পি ইনপুট ডিসি মাইনাস পি আউটপুট এসি। এখন এটাকে পুশ পুল কেন বলে আমরা একটু দেখি। ক্লাস বি amplifier referred as a push pull amplifier. It has an output stage which can drive a current in either direction. তাহলে ক্লাস বি অ্যাম্পলিফায়ার কে পুশ পুল অ্যাম্পলিফায়ার বলা হয়। It has an output stage, এটা একটা আউটপুট স্টেজ আছে যেখানে which can drive a current in either direction, কারেন্ট প্রবাহিত করে একই ডিরেকশনে। দিস এমপ্লয়েজ টু কমপ্লিমেন্টারি ট্রানজিস্টর, যেটা কিনা করা হয় দুইটা কমপ্লিমেন্টারি ট্রানজিস্টর দ্বারা, মানে পরিপূরক ট্রানজিস্টর বলি বা দুইটা একের অপরের পরিপূরক ট্রানজিস্টর দ্বারা করা হয়। ইট টার্নস অন এন্ড কন্ডাক্টস কারেন্ট ফর অনলি ওয়ান হাফ সাইকেল। প্রত্যেকেই শুধুমাত্র একটা হাফ সাইকেলের জন্য অন করে এবং কারেন্ট কি করে? সাপ্লাই করে বা কন্ডাক্ট করে। Hence, using two transistor, each conducting opposite half cycle, তাহলে দুইটা ট্রানজিস্টর ব্যবহার করে অপোজিট হাফ সাইকেল, মানে একজন পজিটিভ আর একজন নেগেটিভ, অপোজিট হাফ সাইকেলের রেজাল্টস ইন এ কমপ্লিট সাইকেল অফ এন আউটপুট। তাহলে এই দুইজন অপোজিট ব্যবহার করে আমরা একটা কমপ্লিট আউটপুট সাইকেল বের করতে পারি। This circuit is called push pull because one transistor pushes in one direction while the other pulls in another direction. যখন একজন পুশ করবে একটা ডিরেকশনে, তখন আরেকজন পুল করবে অন্য ডিরেকশনে, সে কারণেই এটাকে পুশ পুল বলা হয়ে থাকে। তাহলে সাধারণত যদি ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ারের চিত্র সহ বর্ণনা আসে, তাহলে এতক্ষণ যেটা বললাম সেটা দিলেই হবে। আর যদি বলে যে ট্রান্সফরমার কাপল ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ার, তখন কিন্তু এই চিত্রটা দিতে হবে, এই জন্য চিত্রটা এঁকেছি। তো এখানে আমরা একটা ট্রান্সফরমারের ইনপুট সিগন্যাল দিব। এই চিত্রটা এরকম আর কি, আপনারা দেখে নেবেন। এটা একটা সেন্টার টাইপ ট্রান্সফরমারের ইনপুট সিগন্যাল দিব। সেন্টার টাইপের আউটপুট থেকে R2 হয়ে R1 হয়ে VCC এখানে সাপ্লাইটা দিব। চিত্রটা জাস্ট মুখস্থ করে দিবেন। দুইটা ট্রান্সফরমারের দুইটা আউটপুট, ট্রানজিস্টরের দুইটা বেসে আসবে, এখানে সিগন্যাল গুলো ঢুকবে, আর এই দুজনের মধ্যখান থেকে গ্রাউন্ড করে দিব, আর আউটপুটটা আবার একটা সেন্টার টাইপে নিয়ে এখানে বিসিসি দিব। সহজ কথা, এটা আর এটা কানেক্ট থাকবে। এটার আউটপুট একটা স্পিকার নিব বা আইএল নিব। এটাই হচ্ছে ট্রান্সফরমার কাপল ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ার। একটু প্র্যাকটিস করে নেবেন। দিস সার্কিট ইউজেস এ সেন্টার টাইপ ইনপুট ট্রান্সফরমার। তাহলে এই সার্কিটে আমরা কি ব্যবহার করেছি? একটা সেন্টার টাইপ ইনপুট ট্রান্সফরমার ব্যবহার করেছি টু প্রোডাক্ট or produce opposite polarity signal to the two transistor input and output transformer to drive the load in push pull mode. তাহলে এখানে সাধারণত আমরা সেন্টার টাইপ ট্রান্সফরমার ব্যবহার করেছি। পুশ পুল মোডে আমরা অপোজিট ডিরেকশনের দুইটা পোলারিটি সিগন্যালকে ব্যবহার করে আউটপুট সিগন্যাল তৈরির জন্য এই সেন্টার টাইপ ট্রান্সফরমারটা নেওয়া হয়েছে। During the positive half cycle of input signal, Q1 is turned on and Q2 is off. এখানে Q2 হবে। পজিটিভ হাফ সাইকেলের সময় এই Q1 টা অন হবে আর Q2 টা অফ থাকবে। ঠিক আছে, তো Q1 টা যেহেতু NPN এই জন্য অন হবে আর কি। পজিটিভ হাফ সাইকেলে এটা পজিটিভ হাফ সাইকেলে এই টার্মিনালটা পজিটিভ, এটা নেগেটিভ হবে। তাহলে এটা যদি পজিটিভ হয়, তাহলে এই পজিটিভ হাফ সাইকেলে পজিটিভ আসলে এই Q1 টা অন হবে, Q2 টা অফ থাকবে। Then the current I1 through transformer result in the first half cycle in output. তো তখন কি হবে? এই কারেন্ট I1 এটার মধ্য দিয়ে এইভাবে কালেক্টরের মধ্য দিয়ে প্রবাহিত হবে, এই গ্রাউন্ডে দিয়ে বের হয়ে যাবে। সেই জন্য তখন এই সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হলে এই আউটপুটের মানে এই দুই জায়গায় আমরা যদি চিন্তা করি, এই মানে ট্রান্সফরমারের ইনপুট সার্কিটে
এইখানে আমরা একটা আউটপুট দেখতে পাবো এবং সেই আউটপুটটা এদিকে যদি লোড রেজিস্ট্যান্সে আমরা হিসাব করি, মানে ট্রান্সফরমার অ্যাকশনে যদি কনভার্ট হয়ে এখানে আসে, আউটপুট আমরা কি দেখতে পাবো, একটা কারেন্ট দেখতে পাবো, লোড কারেন্ট ফ্লো হচ্ছে। তো যখন নেগেটিভ হাফ সাইকেল হবে তখন এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তো মাইনাস হলে তখন Q2 অন হবে আর Q1 অফ হয়ে যাবে। তখন এটার জন্য একটা এই কালেক্টরের এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, মানে নিচে দিয়ে এবার কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে এই গ্রাউন্ডের দিকে, ঠিক আছে? তো সে কারণেই আমরা এটা কি করব, যে তখন আবার এখান দিয়ে সেম লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো হওয়া দেখতে পাবো। এইভাবে করেই এই লোড রেজিস্ট্যান্সে সব সময় আইএল কারেন্ট উপরের থেকে প্রবাহিত হতে থাকবে। Then Q2 is on and Q1 is off for negative half cycle. Then the current I2 results in the second half cycle to the output loop. আচ্ছা, এখন একটা বিষয়, সেটি হচ্ছে আমার পড়ানোর খোরাক আজকে এখানে শেষ। ক্লাস সি, ক্লাস এবি এটি আগামী ক্লাসের সাথে মার্চ করে পড়াবো, কারণ সময় পাইনি শীট লেখা, এ পর্যন্ত লিখতে পেরেছি। ক্লাস সি, ক্লাস এবি এ দুটো বাদ রয়ে গেছে, সেটি আগামী ক্লাসের সাথে ইনক্লুড করে পড়াবো। সেই জন্য আজকে আমার পর্ব এখানেই শেষ। আপনারা প্রশ্ন করতে পারেন। যে সুব্রত রায় প্রশ্ন করতে পারে। নমস্কার দাদা। নমস্কার দাদা, ওই ক্লাস বি এর যে সূত্রটা পড়ানো, ওই সূত্রটা কি মুখস্থ করতে হবে? সূত্রটা মুখস্থ বলতে এটা তো আসলে একটা প্রমাণ আছে। তা আমি তো ম্যাথমেটিক্যাল টার্মস এর জন্য পড়াচ্ছি, যে কখনো যদি অঙ্ক আসে তখন এটা তো প্রমাণ আসে না। হ্যাঁ, অঙ্ক যদি আসে সেই ক্ষেত্রে এই জিনিসটা পি আউটপুট সমান কি, পি ইনপুট সমান কি, সেটা মনে রাখলেই অঙ্কটা করে দেয়া যাবে আর কি। এখনো মনে হয় কোনো পরীক্ষায় অঙ্ক আসে নাই, কিন্তু আসতে পারে আর কি সামনে। বুঝতে পারছি। তাহলে ম্যাথ করাবেন সামনের ক্লাসে না? ম্যাথ, এটার ম্যাথ নাই, যদি বানায় টানায় দেয় সেজন্য লিখছি আর কি। আচ্ছা স্যার, এই ঠিক আছে। আচ্ছা, এখন আর কেউ প্রশ্ন করবেন? জি, এমডি নজরুল ইসলাম প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া, ওই যে এইগুলো তো নরমালি বোধহয় যে এই চিত্রটাই আসে না, ওই যে আউটপুটের আর ইনপুটের চিত্রটা থাকে। বেসিক্যালি ওই চিত্রটাই আসে, আর কিছুই আসে না। ড্র দা ক্লাস এ অ্যাম্পলিফায়ার, ফিগার অফ ক্লাস অ্যাম্পলিফায়ার, অথবা পিএসসির পরীক্ষা অনেক সময় বর্ণনা করো শব্দটা আসতে পারে। বর্ণনা করো আসলে ওই যে ইনপুট আউটপুট দিয়ে যেটা দিছি এটাই যথেষ্ট। এই দুইটা লেখা, সাথে হচ্ছে ওই সূত্র 2-3টা লিখে দিবেন, কাজ শেষ। আচ্ছা, আর ওই যে ক্লাস এ অ্যাম্পলিফায়ার এর ভোল্টেজটা যে উল্টা চলে, এই জিনিসটা ঠিক আসলে বুঝতেছি না আর কি। ভোল্টেজটা কিরকম উল্টা? উল্টা চলে বলতে আপনার কাছে দেখতে উল্টা মনে হবে সেটা বলছি। ও করে দেখেন, এই যে এইখানে দেখতে এই ধরনের উল্টা উল্টা মনে হচ্ছে না? এটা পজিটিভ যাচ্ছে, এটা নেগেটিভলি মনে হচ্ছে না? আসলে বেসিক্যালি এরকম উল্টা না। বেসিক্যালি হচ্ছে এই যে দেখেন, এটা বাড়ছে, এখানেও এটা বাড়ছে, এদিকে বেশি না? বি অফ সি কোন দিকে বেশি? এদিকে, এদিকে যত যাবে এদিকে বেশি না? এটা বেশি না? তার মানে এই যে এটা বেশি না? এখন এটা হচ্ছে বেস, বেস লাইন থেকে এই যে বেশি হয়েছে বেসিক্যালি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা কমছে নিচের দিকে বেস লাইন থেকে, এই যে কমছে। বুঝতে পারছি। দেখলে কিন্তু মনে হবে যেন উল্টে গেছে, উল্টে গেছে মনে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এই কথাটা আসলে আপনি এই কথাটা বলছেন তো, এই কারণে আর কি আরো কনফিউশনটা হয়েছে, নাহলে না বললে না বললে কনফিউশন থাকে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আরো ক্লিয়ার হবে। আর কোনো প্রশ্ন? কেউ প্রশ্ন করবেন? আচ্ছা, আমার মনে হয় আপনাদের প্রশ্ন শেষ, কারণ আজকের ক্লাসটা খুব অল্প সময়ে চলে গেছে, কারণ আমার ক্লাসের ম্যাটেরিয়াল ছিল না, সেটা একমাত্র সময়ের জন্য দায়ী। আজকে ক্লাসটা লেটে শুরু করছি, এই সময়, শুধুমাত্র সময়। আমি আইসাই পড়ছি একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। যদি আমার প্রশ্ন শুধু আসে যে ক্লাস বি অ্যাম্পলিফায়ার হচ্ছে চিত্র অঙ্কন করতে, তো ইনপুট আউটপুট কার্ড তো দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে? না, ইনপুট আউটপুট কার্ডটা দিয়ে দিয়েন, না হলে দুটোই দিয়ে দিব? হ্যাঁ, এটা এটা কি জিনিসটা বোঝা যাবে না। তবে চিত্র আঁকা
শুধু চিত্র দিলে হয়, কিন্তু ইনপুট আউটপুটটা দিলে ভালো হয়, এই চিত্রটা মানে পারফেক্ট হয় আর কি, পূর্ণ মার্ক পাওয়া যায়। আচ্ছা দাদা। জি, সোহেল আরমান হ্যান্ড রাইজ করছিলেন খুব সম্ভবত। সোহেল আরমান কিছু বলতে চাচ্ছিলেন কি? হ্যালো। জি, শুনতে হ্যালো, পাচ্ছি। মানে এই অ্যাম্পলিফায়ার গুলো অ্যাপ্লিকেশন কোথায়, আমি কোথায় ব্যবহার করবো এদের প্র্যাকটিক্যালি? প্র্যাকটিক্যালি যে গান বাজনা বাজান, লাউড স্পিকারে দিয়ে দিয়ে দুম দুম করে নাচেন, এগুলা। দাদা আমি হচ্ছে ইলেকট্রনিক্স এর স্টুডেন্ট, তো আমি তো ওই আপনাদের এই যে পিজিবিসি নর্থ সাউথ এগুলাতে অ্যাপ্লিকেশন করতে পারবো না। তো আমি এখানে কোর্স করি দাদা শুধুমাত্র এই ইলেকট্রনিক্সটা ভালোভাবে জানার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, এখানে কোশ্চিন কম করি আর কি। এই যে দেখেন, আপনি যেহেতু প্রশ্ন করছেন, এই যে মনে করেন এটা একটা ট্রানজিস্টর, আমরা এইটাকে বায়াসিং করব, এই বায়াসিং করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ধরেন এটা ট্রান্সফরমার কাপল করলাম, এই ইনপুটে মনে করেন সিগন্যাল দিলাম। এখন এই ইনপুটে মনে করেন আপনি অডিও বা মাইক্রোফোন থেকে একটা সাউন্ড নিয়ে এইভাবে একটা সাউন্ড দিলেন, এটা আপনার কথা আর কি, কেমন আছো এই কথাটা। তো ইনপুটে গিয়ে এখানে যাবে, গিয়ে এটা এই আউটপুটে এই ট্রান্সফরমারের এই মাথায় স্পিকার দিলে খুব ছোট করে শোনা যাবে। এখন ছোট করে না শোনার জন্য আমি করলাম কি, এটা গ্রাউন্ড করে দিলাম, আর এই মাথাটাকে নিয়ে এবার আবার আরেকটা স্টেজে ঢুকিয়ে দিলাম, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। একদম সব একই। ভাই একটু থাম ভাই। ঠিক আছে, জি, এই হচ্ছে সেকেন্ড স্টেজ। এই এটার আউটপুটকে এটার ইনপুটে ঢুকিয়ে দিলাম, তাহলে এটা যেহেতু ছোট ছিল, এই জায়গায় আউটপুটে কি হবে, আউটপুট আর একটু বড় হবে না? বড় হবে, নয়েজ কম হবে। এরকম হবে না, একটু বড় হ্যাঁ, হবে। তাহলে বড় হবে। বড়টা যদি এখানে ঢুকে এই আউটপুটে গেলে এটা আরো কত হবে? আরো বড় হবে। আরো বড় হবে। হচ্ছে লাউড স্পিকার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি দাদা, বুঝছি বুঝছি। এইভাবে করে আপনি মাল্টিপল স্টেজ, এটা মাল্টি স্টেজ বলা হয়। এটা হচ্ছে সিঙ্গেল স্টেজ, এটা হচ্ছে ডাবল স্টেজ। কয়টা হলো স্টেজ? দুইটা হলো। দুইটা। এরকম 10, 15, 20টা 30টা স্টেজও করা হয়, বুঝতে পারছেন? জি জি কিভাবে বাড়ে, বাড়তে বাড়তে এই যে এখান থেকে এই মাথা পর্যন্ত আসলে এই সাউন্ডটা তো বিশাল বড় বিকট বুমের মতো হবে, তাই না? জি, অবশ্যই। হিরো আলমের গানের মতো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ওইদিকে ছোট সাউন্ড, এদিকে অনেক বড় হয়ে যাবে। এইভাবে করে মাল্টিপল স্টেজ। আর কাপলিং কিভাবে, এই 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 স্টেজের সাথে এই স্টেজ কিভাবে জোড়া লাগছে, আউটপুট কাপলিং করতেছে, আউটপুটটা কিভাবে জোড়া লাগছে? ট্রান্সফরমার দিয়ে। এই জন্য ট্রান্সফরমার কাপল, ট্রান্সফরমার কাপল মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। ঠিক আছে? জি দাদা, ক্লিয়ার দাদা। হ্যাঁ, এইভাবে করে এই সাউন্ড গুলো বাড়ায় আর। আচ্ছা, তাহলে আর কোনো কি কোশ্চেন? ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভরাত্রি।